তার ভালোবাসার নারী মেহেরিমা আজ তার মায়ের আর ফুপুর সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন সে তাদের পরিবারের এক পরিচিতি ছায়া, বহুদিনের চেনা আত্মা। জাহানের বুকের গহীনে কোনো শব্দ নেই, শুধু গভীর সন্তুষ্টের ঢেউ। সে কোনো কথা বলে না, কেবল দেখেই যায়, কারণ কখনো কখনো দেখা তার অনুভব করাই সবচেয়ে গভীর ভাষা হয়ে ওঠে। জাহান তার পরিবারের মানুষদের হৃদয়ের গভীরতা চেনে, জানে ভালোবাসা আর গ্রহণযোগ্যতায় তারা যেন এক অবিনশ্বর বৃক্ষ, যার ছায়ায় দাঁড়ালে কোনো সম্পর্ককেই তারা প্রত্যাখ্যান করে না, যদি তাতে থাকে সত্য, শ্রদ্ধা আর নিঃস্বার্থতা। মেহেরিমা আর তার সম্পর্কের কথা জানলে হয়তো প্রথমে কপট বিস্ময়ের ঢেউ উঠবে তাদের চোখে, তারপরে আসবে এক ধমক, এতদিন লুকিয়ে রাখার অপরাধে। কিন্তু আপত্তি, সে আশঙ্কা কোনো দিনই ছিল না জাহানের মনে। তার পরিবারের উপর রয়েছে এক নিঃস্বার্থ আস্থা, যার ভিত করা রক্তে, ভালোবাসায়, আদরে। সে জানে সেই দিন আসবে যেদিন আর কোনো লুকোচুরি থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, ভয় তো দূরের কথা, তার ছায়াটুকুও থাকবে না। সব অভিমান, সকল নীরবতা ভেদ করে সে এগিয়ে যাবে মেহেরিমার দিকে, চোখে সাহসের দীপ্তি, কণ্ঠে প্রতিজ্ঞার দৃঢ়তা। সে দাঁড় করাবে মেয়েটিকে সকলের সামনে, সেই শান্ত, নীরব অথচ গভীর এক সৌন্দর্যে মোড়া নারী, যে তার হৃদয়ের প্রতিটি ধ্বনি জানে। তখন কোনো আড়াল নয়, কোনো সংকোচ নয়, সে উচ্চারণ করবে তিনটি শব্দ, না, তিনটি শপথ, আমি কবুল করি। প্রথমবার তার চোখে চোখ রেখে, দ্বিতীয়বার তার কাঁপতে থাকা হাত ধরে, তৃতীয়বার তার সমস্ত ভাঙা গড়া অতীতকে আঁকড়ে ধরে প্রতিজ্ঞা করে চিরদিনের জন্য আপন করে নেওয়ার। জাহান জানে মেহেরিমার অতীত শূন্যতায় ভরা, অভিমান, অপমান, একাকিত্ব, সব মিলিয়ে এই মেয়েটা বহন করে বেরিয়েছে নিজের ভেতর এক শীতল শোকের পাহাড়। কিন্তু জাহান ঠিক করেছে সে সেই পাহাড়কে পিষে ফেলবে ভালোবাসার রোদের নিচে। সে তাকে ছায়া দেবে, আশ্বাস দেবে, ভরসা দেবে, আর দেবে এমন এক ভালোবাসা যা অপ্রাপ্তির প্রতিটি ছায়াকে মুছে দেবে চিরতরে। জন্ম নয়, জন্মান্তরের জন্য সে মেহেরিমাকে নিজের করে নিতে চায়, শুধু ভালোবেসে নয়, এক আত্মিক বন্ধনে বাধা পড়ে, একান্ত নিজের করে। কথাগুলো ভাবতে ভাবতেই তার গম্ভীর মুখভাবের সামান্য প্রশান্তির ছাপ ফুটে ওঠে। মেহেরিমা কথা বলার মাঝে মাঝে আর চোখে তার প্রণয় পুরুষটির দিকে তাকাচ্ছে, চোরা চোখে দেখে নিচ্ছে তার মনে বাস করা একমাত্র পুরুষটিকে। প্রতিবারের ন্যায় এবারও সে চোরা চোখে তাকিয়েছিল জাহানের দিকে। তখনই জাহানকে একা একা হাসতে দেখে সে একটু ভাবাচাকা খেয়ে যায়। সে ভ্রু নাচিয়ে ইশারায় জাহানকে জিজ্ঞেস করে সে কেন হাসছে। জাহান মাথা নাড়িয়ে বোঝায় এমনিতেই হাসছে। মেহেরিমা তার উত্তর পেয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ে স্পর্শ আর হানিয়ার সাথে কথা বলায়। তাদের কথা বলার মাঝেই ডোরবেল বেজে ওঠে। জাহান নিজে গিয়ে দরজা খুলে দেয়, দেখতে পায় তার বাবা, মামু আর কয়েকজন স্পেশাল গেস্ট এসেছে। জাহানের মুখের স্মিত হাসি বেশ চওড়া হয় গেস্টদের দেখে। জাহান তাদের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, ভালো আঙ্কেল, কেমন আছো তোমরা? কথাটা বলতে বলতে সে জড়িয়ে ধরে তার পিতা সমতুল্য লোকটাকে। মাঝ বয়সী সেই লোকটিও তাকে সন্তান স্নেহে জড়িয়ে ধরে। জাহান পিঠ চাপড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। পাশ থেকে ভদ্রলোকটির স্ত্রী কপট অভিমান নিয়ে বলে ওঠে, আমায় তো কেউ মনেই করে না, সবাই ভুলে গিয়েছে আমায়। জাহান লোকটিকে ছেড়ে পাশে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে বলে, তোমায় কি করে ভুলতে পারে মিষ্টি আন্টি, তুমি তো আমার ফেভারিট। মহিলাটিও তাকে জড়িয়ে ধরে আদরে গলায় জিজ্ঞেস করে, কেমন আছে আমার বাবাটা? দিন দিন তো মেয়েদের মন চুরি করার মতো সুন্দর হয়ে যাচ্ছে ভাইয়া। জাভিয়ানকে উদ্দেশ্য করে বলে, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, না হলে কবে জানি ছেলে আপনার চুরি হয়ে যায়। জাহান মহিলাটির কথা শুনে লজ্জা পেয়ে যায়। বাদবাকি উপস্থিত সবাই হেসে দেয়। জাহান মুখে স্মিত হাসি নিয়ে বলে, দরজার সামনে দাঁড়িয়েই সব কথা বলে ফেলবে নাকি? ছেলের বিয়েও খেতে চাও, আবার আলোচনাও সামিল হচ্ছ না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? চলো ভেতরে চলো। এরই মধ্যে হানিয়া বলতে বলতে উপস্থিত হয়। কে এসেছে রে জাহান? জাহান হাসি মুখে জবাব দেয়, ভালো আঙ্কেল আর মিষ্টি আন্টি এসেছে আম্মু। মুহূর্তেই সকলে ব্যস্ত হয়ে পড়ে জাহানের ভালো আঙ্কেল ও মিষ্টি আন্টি ওরফে আদিয়েতান ও আরাফকে নিয়ে। হানিয়া তাদের কাছে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এসব কি হানিয়া, তুমি আমায় এভাবে স্যার ডেকে বয়স্কদের তালিকায় ফেলে দিতে পারো না?
আই এম জাস্ট 55 ইয়ার্স ওল্ড। এটা কোনো বয়স হলো? বলো তো বাচ্চারা। আদিয়াত রসিকতা করে কথাগুলো বলে হানিয়া ও বাকি বাচ্চারা বলতে জাহান, আফিফ আর আদিবা। তারা তিনজনই আদিয়ানের কথায় হেসে বলে, নো, ইউ হ্যাভ নেভার সিন অ্যান ওল্ড ম্যান অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ ইউ বিফোর। আদিয়াত তাদের কথা শুনে বলে, দেখলে বাচ্চারাও জানে 55 ইয়ার্স কোনো বয়সী না। ইউ নো হোয়াট, এজ ইজ জাস্ট এ নম্বর। মনের বয়সই বড় বয়স। সকলে তার কথা শুনে হাহা করে হেসে দেয়। সকলে গিয়ে সোফায় বসে। আবরার আর জাভিয়ান ফ্রেশ হতে চলে যায়। জাহান, আদিয়াত আর আফিফ এক সোফায় বসে, আর হানিয়া, স্পর্শ আর আফরা আরেক সোফায় বসে গল্প শুরু করে দেয়। আদিবা তার সমবয়সী মেহেরিমার সাথে গিয়ে কথা বলা শুরু করে। টুকটাক কথা বলে স্পর্শ আর হানিয়া আফরাকে আদিবা ও মেহেরিমার সাথে কথা বলে উঠে চলে যায় কিচেনের দিকে। হোক আদিয়াতরা তাদের আত্মার আত্মীয়, তাই বলে কি অতিথেয়নাতায় কার্পণ্য করবে? একদমইও না। এরই মধ্যে হানিয়াকে ধরে আস্তে আস্তে নিচে নেমে আসে আশিয়ান। আদিয়াতরা মূলত হায়া আর আশিয়ানের সাথে দেখা করতে এসেছে। কালকে তাদের কিডন্যাপিংয়ের ঘটনার জন্য হায়া তাদেরকে পেয়ে প্রচণ্ড খুশি হয়। সে আশিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মহিলা পার্টির মধ্যে গিয়ে বসে পড়ে। আশিয়ান বেচারা বউয়ের অনুপস্থিতিতে জাহানদের কাছে চলে যায়। আফরা মেহেরিমার থুতনি ধরে উঁচু করে হায়াকে বলে, এই শান্ত পরিটা কে রে হায়া? তখন থেকে দেখছি শুধু আমাদের কথা শুনছেই, নিজে কিছু বলছে না। হায়া বলে, আরে মিষ্টি আন্টি, ও আমার বেস্ট ফ্রেন্ড মেহেরিমা, আর ওকে দেখে যতটা শান্তশিষ্ট মনে হচ্ছে ও কিন্তু ততটা শান্ত নয়। আমার সাথে কথা বলা শুরু করলে মাথাটা খেয়ে নেয় একদম। হায়ার কথা শুনে মেহেরিমা একটু লজ্জা পায়। সে রাগে চোখে হায়াকে শাসায় এসব বলার জন্য। হায়া দুষ্টুমি করে জোরে জোরে বলে, এই তুই আমাকে চুপ করিয়ে দিলে কি আমি সত্যি কথা বলবো না ভেবেছিস? সেই আশায় ঘুরে বালি। চান যায় যা, কিন্তু সত্যের পথে অটল থাকবো আমি। পাশ দিয়ে আদিবা আবার বলে, আসছে রে আমার সত্যবাদী। তুই যে কত বড় সত্যবাদী সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। মুখ খোলাস না হায়া, তাহলে হাটে কিন্তু হাড়ি একটাও অস্ত রাখবো না। হায়া ঢং করে বলে, আমার সাথে এত বড় 2 নাম্বারই করবি তুই আদৌ? যা, তোর সাথে কথা নাই। এরই মধ্যে হানিয়া ও স্পর্শ সকলের জন্য নাস্তা নিয়ে আসে। মেহেরিমা ভাবে এটা তাদের ফ্যামিলি টাইম আর তার না থাকাই উত্তম এ সময়। তাই সে হায়ার কানে কানে বলে, দোস্ত আমি আজ যাই, হ্যাঁ আরেকদিন আসবো নে। হায়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন, কি হলো তোর আবার? তোর টিউশনিতে না আজ অফ ডে? তাহলে এত তাড়াতাড়ি চলে আসবি কেন? মেহেরিমা আমতা আমতা করে বলে, না মানে কি না মানে উ করছিস, স্পষ্ট করে বল। আমার মনে হয় আমার এখন চলে যাওয়াই উচিত। আর সেটা কেন মনে হলো আপনার? একটু বলেই ধন্য করবেন আমায়। দেখ দোস্ত, রাগ করিস না, এটা তোদের ফ্যামিলি টাইম আর আমার এখন না থাকাই উচিত বলেই আমি মনে করছি। হায়া মেহেরিমার কথা শুনে শান্ত চোখে তার দিকে তাকায়, তারপর বলে, আচ্ছা চলে যা তুই। দোস্ত রাগ করিস না, আমার কথাটা বোঝার চেষ্টা কর। হায়া আর একবারও মেহেরিমার দিকে তাকায় না, আর না তার কোনো কথা শোনে। অন্যদিকে জাহান অনেকক্ষণ ধরেই তার বোন আর প্রেয়সীর ফিসফিসানি দেখছে। সে খেয়াল করেছে মেহেরিমা কিছু একটা বলার পর হায়া কেমন গম্ভীর মুখ করে বসে আছে, না মেহেরিমার দিকে তাকাচ্ছে আর নাই বা তার কথার কোনো জবাব দিচ্ছে। এর মানে হায়া কোনো কারণে রেগে আছে মেহেরিমার উপর। কিন্তু কী বিষয় রেগে গেল হঠাৎই? মেহেরিমা হায়াকে কয়েকবার বলার পরও হায়া তেমন একটা রেসপন্স করে না। সে একটা হতাশার মিশ্রিত শ্বাস ফেলে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর হানিয়ার উদ্দেশ্যে বলে, আন্টি আজ তাহলে আমি আসি। হানিয়া তড়িঘড়ি করে বলে, কেন রে মা, এই তো আসলি, এখনই চলে যাবি? আজকে ডিনারটা আমাদের সাথে করে যা। মেহেরিমা কিছু বলার আগেই হায়া গা ছাড়া ভাব নিয়ে বলে, আমাদের আপন ভাবলে তো এত তাড়াতাড়ি চলে যেতে চাইতি। ও ভাবছে আমাদের ফ্যামিলি টাইমে সে বাইরের মানুষ হয়ে পরিবেশটাকে অস্বস্তিকর বানিয়ে ফেলছে। যেতে দাও আম্মু ওকে। সকলে হায়ের কথা শুনে মেহেরিমার দিকে তাকায়, আর মেহেরিমা কেমন চোরের মতো মুখ করে রেখেছে। জাহান বুঝতে পারে কেন তার বোন রেগে গিয়েছে। মেহেরিমার এমন ধারণা শুনে জাহানও রেগে যায়। সে একটা ফোন করার বাহানায় সেখান থেকে চলে যায় রাগে মুখ করে। মেহেরিমা আর চোখে তার যাওয়া দেখে মন খারাপ হয়ে যায় তার জাহানের রাগ দেখে। হানিয়া মেহেরিমার কাছে এসে তাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, আমাদের তোর আপন মনে হয় না?
আমরা কিন্তু তোকে আর হায়াকে একই চোখে দেখি, কিন্তু তোর আজকের কথায় কষ্ট পেলাম ভীষণ। মেহেরিমা তড়িঘড়ি করে ছলছল চোখে বলে, আন্টি তুমি প্লিজ কষ্ট পেও না, আমি তো জানি তোমরা আমায় কতটা আপন ভাবো, আমিও তোমাদের নিজের কাছের মানুষ ভাবি। তাহলে আজকের ডিনারটা আমাদের সাথে করে গিয়ে প্রমাণ কর তুই আমাদের আপন ভাবিস। কি থাকবি তো? মেহেরিমা সম্মতি সূচক মাথা নাড়ায়। হানিয়া তার কপালে একটা স্নেহের পরশ দিয়ে নিজের কাজে চলে যায়। মেহেরিমা হায়ার পাশে বসে তার কানের কাছে ঝুঁকে এসে বলে, দোস্ত তোর ভাই তো রেগে গিয়েছে, এখন তাকে শান্ত করাবো কি করে? সেটা তোর টেনশন। ছাগলের মতো চিন্তা ভাবনা করার সময় মনে ছিল না তোমার উনি রেগে যেতে পারে? এখন আমায় বলে কোনো লাভ নেই। মেহেরিমা অসহায়ের মতো হায়ার দিকে তাকিয়ে থাকে। মেহেরিমা মাগরিবের নামাজ পড়ে মাত্রই রুম থেকে বের হয়েছিল। উদ্দেশ্য কিচেনে হানিয়া ও স্পর্শের কাছে যাওয়া। তখনই কলিং বেল বেজে ওঠে। স্পর্শ তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে দরজা খুলতে যাবে, তখন মেহেরিমা তাকে আটকে দেয়। নম্র গলায় বলে, আন্টি আমি দেখছি, আপনি একটু বসুন, তখন থেকে শুধু দেখছি ছোটাছুটি করছেন। স্পর্শকে ডাইনিং টেবিলে বসাতে বসাতে কথাটা বলে মেহেরিমা। তারপর এক গ্লাস পানি স্পর্শের দিকে এগিয়ে দিয়ে সে চলে যায় দরজা খুলতে। দরজা খুলে কিছু অপরিচিত মানুষদের দেখতে পায়। তাদের মধ্যে একজন মানুষকে দেখে সে একটু ভয় ও অস্বস্তিতে পড়ে যায়। মেহেরিমা আর আদিবা স্পর্শ হানিয়ার হাতে হাতে খাবারের বাটিগুলো এনে ডাইনিং টেবিলে রাখছে। তারা দুজন মানা করলেও মেহেরিমা ও আদিবা এক প্রকার জোর করেই কাজটা করছে। রান্নাবান্না সামলে এইটুকু কাজ যদি এগিয়ে দিলেও তাদের একটু কাজ কমবে। স্পর্শের হেল্পিং হ্যান্ড মহিলা এক সপ্তাহের ছুটি নিয়ে গতকালই নিজের গ্রামের বাড়ি গিয়েছে, তাই আজ হঠাৎ করে এত মেহমান এসে পড়ায় তাদের খাবার দাবারের সব দায়িত্ব মির্জা ও তালুকদার কর্ত্রীদের উপর এসে বর্তেছে। তাদের রান্নার কাজে মাহমুদ বাড়ির কর্ত্রীও হাত লাগিয়েছে। তিনজন একদম বোনের মতো গলাগলি করে রান্না করেছে। মুনতাহা বেগম সাহায্য করতে চাইলেও হঠাৎই তার মাথা ব্যথা শুরু হয়। সে আর তাদের হাতে হাতে হাত লাগাতে পারেনি। খাবারের সবগুলো বাটি রাখা শেষ হলে হানিয়া আদিবার গালে হাত রেখে আদুরে গলায় বলে, আমাজান যাও তো, ভাইয়াদের ডেকে নিয়ে আসো তো। বাদুদ্দিনটা সেই যে রুমে দৌড় দিয়েছে, বের হওয়া নামই নেই। মেহরিমাকেও সাথে নিয়ে যাও, ও তো বাড়িটা ঘুরে দেখার সুযোগই পেল না। আদিবা হানিয়ার ফুলো ফুলো গালগুলো হালকা টেনে বলে, ওকে কিউটি, আমরা ঝড়ের গতিতে যাচ্ছি কিন্তু ফিরবো পিঁপড়ার গতিতে, ঠিক আছে? হানিয়া আদিবার কথা হেসে স্মিত দিয়ে বলে, ঠিক আছে। আদিবা মেহেরিমার কাছে এসে তার হাতটা খপ করে ধরে বলে, আই পুরান রেডিও, চল তোকে বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে আনি। কথাটা শেষ করতে দেরি মেহেরিমাকে টানতে দেরি হয় না আদিবার। সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে। আদিবার ছোটবেলা থেকে মির্জা বাড়িতে আসা যাওয়া রয়েছে, তাই সে সহজেই জানে কোনটা কার রুম এবং কোন দিক দিয়ে যেতে হবে। মেহেরিমাকে আদর আহ্লাদ হানিয়ার হাতে হাতে কাজ করে দেওয়া সব কিছুই দূর থেকে প্রত্যক্ষ করছিল একজোড়া অনুসন্ধানী চোখ। পরপর কয়েকবার নক করতেই দরজা খুলে দেয় একজন পুরুষ। আদিবা পুরুষটির দিকে চোখ উঁচিয়ে তাকালে দেখতে পায় এ আর কেউ নয়, তারই ইনা মিনা টিনার হবু বাবা। জাইন তার পিচ্ছি প্রিয়তমাকে দেখে বেশ খুশি হয়, কিন্তু মুখে তা প্রকাশ করে না। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি চাই এখানে? আদিবা ভাবে একটু জ্বালানোই যাক তার শখের পুরুষটিকে। সন্ধ্যায় অফিস থেকে ফিরেছে পর একবারও দেখা বা কথা হয়নি তাদের একই বাড়িতে অবস্থান করেও। সে যাও চোখে চোখে দুই একবার গার্ডেনে যাওয়ার ইশারা করলেও জাইন তেমন একটা পাত্তায় দেয়নি, সেটারই শোধ তুলবে এখন। আদিবা মেহেরিমাকে পেছনে রেখে জাইনের একদম কাছে এসে পড়ে। চোখে একজোড়া নেশা নিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলে, তোমায় লাগবে জাইন। আদিবার যখন একটু বেশি প্রেম পড়ে তখনই সে জাইনকে নাম ধরে রাখে। জাইন প্রিয়তমার এমন আবেদনময়ী ভঙ্গিতে গলে যায়। সেও ঘোরে ডুবে গিয়ে নিজের অজান্তে আদিবার কপালের উপর আসা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলে, কেন? কেন আবার? নিচে আন্টি খেতে ডাকছে সবাইকে, তাই তোমাকেও সেখানে লাগবে। কথা তো নয় যেন ফাটা বাঁশ দিয়ে মাথায় বাড়ি মারা। আদিবার এমন কাট কাট গলায় বলা কথাগুলো মুহূর্তেই জাইনকে অনুভূতির রঙিন দুনিয়া থেকে টেনে বের করে এনে বাস্তবতার মুখোমুখি করে। সে আদিবার কথাটা সাথে সাথেই ধরতে পারে না, তাই বলে, নয় হ্যাঁ, তোমাদের 3 বাদরকে নিচে যেতে বলেছে আন্টি, তাড়াতাড়ি আসো। অনেকটা ধমকের সুরে কথাগুলো বলে আদিবা। মেহেরিমার হাত ধরে আবারও হাঁটা দেয়। মেহেরিমা আদিবার সাথে যেতে যেতে একবার পেছনে ঘুরে
প্রিয়তমের অভিমানী মুখখানা দেখে নেয়, যে কিনা মাত্রই উপস্থিত হয়েছিল দরজার সামনে। ছাদ থেকে নিচে নেমে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ায় মেহেরিমা, আদিবা ও হায়া। হায়াকে ধরে আস্তে আস্তে পা চালাচ্ছে মেহেরিমা। উদ্দেশ্য তাকে রুমে পৌঁছে দিবে, তারপর আজকের মতো বিদায় নেবে সে। কিন্তু মাঝ পথে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে তার স্পন্দন কয়েক মিনিটের জন্য থেমে যায় বোধহয় তার। ফ্লোরে পড়ে আছে রাহা, তার উপর জাহান। বিষয়টা বড্ড অনাকাঙ্ক্ষিত ও দৃষ্টিকটু। বোঝাই যাচ্ছে অনিচ্ছাকৃতভাবে হয়েছে, কারণ জাহান আজ পর্যন্ত তার প্রেমিকার হাত ব্যথিত তার ললাটেও ভালোবাসার স্পর্শ পর্যন্ত দেয়নি। জাহানের বক্তব্য, এইটুকুন স্পর্শ আমার পোষাবে না। তোমায় আমি স্পর্শ করলে পুরোপুরি নিজের করে নেওয়ার উদ্দেশ্যেই করব। এইটুকুন স্পর্শ আমার হৃদপীড়া আরও বাড়িয়ে দিবে। সেই জাহান কি করে একজন মেয়েকে এমন খোলামেলা জায়গায় এমন অবস্থায় থাকতে পারে? কিন্তু নারী হৃদয় তো এসব লজিক জেনেও মন খারাপ করা বা অভিমান করা যেন তাদের অন্যতম কাজ। অজান্তে মেহেরিমার শান্ত কোমল নয়ন যুগল ভিজে উঠতে শুরু করে। তার চোখের তারায় শুধু জাহান ও রাহার আলিঙ্গনরত দৃশ্যই জলজল করছে। মেহেরিমার ধ্যান ভঙ্গ হয় হায়ার উত্তেজিত ও আতঙ্কিত গলার আওয়াজে। হায়া বলে ওঠে, এ কি ভাইয়া, তোমরা পড়লে কিভাবে? জাহান হায়ের কণ্ঠস্বর শুনে হকচকিয়ে তার দিকে তাকালে দেখতে পায় 3 রমণীকে। তাদের মধ্যে তার ব্যক্তিগত রমণীর নয়নে যে বেদনার অশ্রু জমেছে সেটাও তার চক্ষু গোচর হয়। সে তড়িঘড়ি করে রাহার উপর থেকে সরে আসে, বেশ অপ্রস্তুত ও বিব্রত দেখাচ্ছে তাকে। জাহান উঠে গেলে রাহা তার দিকে হাত বাড়িয়ে দেয়। জাহানের অনিচ্ছা থাকা সত্ত্বেও রাহার হাত ধরে তাকে নিচ থেকে উঠায়। হায়া আস্তে আস্তে তাদের সামনে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া, তোমরা পড়ে গিয়েছিলে কিভাবে? জাহান দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিলাম, তখনই রাহার চিৎকার শুনি। এখানে এসে দেখি ও নিচে পড়ে রয়েছে আর পায়ের ব্যথায় কাতরাচ্ছে। তাড়াতাড়ি করে এসে ওকে উঠাতে গেলে ফ্লোরে থাকা পানিতে আমিও পা পিছলে ওর উপরে পড়ে যাই। ফ্লোরে পানি ছিল? বিস্ময় নিয়ে কথাটা জিজ্ঞেস করে হায়া নিচে তাকায়। দেখে তার ভাই সত্যিই বলছে। সাদা টাইলসের ফ্লোরে হওয়ায় পানিটা ততটাই বোধগম্য হচ্ছে না, কিন্তু কথা হলো ছাদে যাওয়ার এই পথে পানি আসলো কি করে? হায়া ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে এনে পুনরায় ভাইয়ের দিকে তাকালে দেখতে পায় তার ভাই এক দৃষ্টিতে তার বান্ধবীকে দেখছে, অথচ তার বান্ধবী রূপী হবু ভাবি তার ভাইয়ের দিকে ভুলেও নিজের দৃষ্টি স্থাপন করছে না। হায়ার বুঝতে বাকি থাকে না কেন এমনটা করছে মেহেরিমা। সেও তো মাঝে মধ্যে তার পুরুষটির সাথে এমন অভিমান করে। হায়া গলা খাকারি দিয়ে সকলের ধ্যান নিজের দিকে ফেরায়, তারপর বলে, এখানে পানি আসাটা বড়ই অস্বাভাবিক ও বিস্ময়কর। যাই হোক, রাহা, তুমি কি বেশি ব্যথা পেয়েছো পায়ে? রাহাকে উদ্দেশ্য করে কথাটি বলে। রাহা মুখ কিঞ্চিত কুচকিয়ে বলে, হ্যাঁ, ভালোই ব্যথা অনুভব হচ্ছে, দাঁড়াতে কষ্ট হচ্ছে। ও, তাহলে তুমি আন্টির রুমে গিয়ে রেস্ট নাও, আমি ব্যথার ওষুধ পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তারপর জাহানের দিকে তাকিয়ে হালকা হেসে রাহা বলে, জাহান ভাইয়া, আমাকে একটু রুমে দিয়ে আসবেন প্লিজ, আসলে একা একা হাঁটতে কষ্ট হচ্ছে। জাহান কিছু বলার আগে হায়া বলে, রাহা, তোমায় যদি হাদিবার রুমে দিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা আছে? আসলে ভাইয়ার সাথে আমার একটা কাজ ছিল তো, তাই বললাম আর কি। রাহা হলো তার বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। তার মন মতো কিছু না হলে সে চট করে রেগে যায়। আজও তার ব্যতিক্রম হয় না। সে চেয়েছিল জাহান তার হাত ধরে তাকে রুম পর্যন্ত দিয়ে আসে, কিন্তু হায়া তো জাহানকে আটকে দিল। আর কেনই বা দিল সেটাও সে ভালো করেই বুঝতে পেরেছে। ভেতরে ভেতরে হায়ার রাগেদের বিস্ফোরণ ঘটলেও উপরে সে একদম শান্ত মিষ্টিভাষী। সে নিজের মুখের হাসি বজায় রেখে বলে, না, সমস্যা হবে কেন, কোনো সমস্যা নেই। হায়া রাহার চোখে বিরাজমান রাগেদের দেখা খুব সহজেই পায়, তাও সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং আদিবাকে ইশারায় বলে তাকে রুমে নিয়ে যেতে। আদিবাও বিনা বাক্যে হায়ার কথা পালন করে। সে রাহাকে নিয়ে চলে যায়। এতক্ষণে মেহেরিমা মুখ খোলে। সে ক্ষীণস্বরে বলে, চল তোকে রুমে নিয়ে যাই, তারপর আমাকে হোস্টেলে ফিরতে হবে। আমার জন্য তো আর সারা রাত হোস্টেলের দরজা খুলে বসে থাকবে না দারোয়ান। নিজের মনের ক্ষোভ চেপে না রাখতে পেরে কিছুটা প্রকাশই করে দেয় মেহেরিমা। দৃষ্টি তার নিচের দিকে। সেও বেশ ভালো করেই টের পেয়েছে জাহান যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হায়া মেহেরিমার ক্ষোভ কিছুটা হলেও টের পায়। সে তার অগোচরেই হেসে ওঠে নিঃশব্দে, তারপর বলে, চল, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, একা একা যাবে না কিন্তু, তোকে দিয়ে আসা হবে।
কে দিয়ে আসবে? কার এত সময় আমার জন্য? আর আমি কি আজই প্রথম একা যাব? আমি তো একাই দুনিয়াতে আসছি, পর থেকে একা একাই চলাফেরা করি, কখনো কারো প্রয়োজন পড়েনি, আজও পড়বে না। বেশি কথা বলিস, আমি যা বলছি তা করবি, না হলে তোর খবর করে ছাড়বো। এখন চল। হায়া মেহরিমাকে ধমকে কথাগুলো বলে, তারপর নিজের রুমের দিকে হাঁটা দেয়। এদিকে তারা যে পেছনে এত খ্যাপাটে পাগল রেখে যায় তা তাদের অজানাই থেকে যায়। আন্টি, এবার আমি আসি প্লিজ। এর বেশি দেরি করলে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট আমায় আজকে ঢুকতেই দেবে না। অসহায়ের মতো মুখ করে কথাগুলো বলে মেহরিমা। হানিয়া তার এমন মুখভঙ্গি দেখে হেসে দেয়। তারপর মেহরিমার কাছে এসে তার থুতনি ধরে কপালে আদর দিয়ে বলে, আচ্ছা বেশ, যা আজ তাহলে, কিন্তু প্রমিস করতে হবে এখন থেকে মাঝে মধ্যে আমাদের সাথে দেখা করতে আসবি। আর একা যেতে পারবি না, তোকে আমাদের গাড়ি পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, আসবো দেখা করতে, কিন্তু গাড়ি লাগবে না আন্টি, আমি রিক্সা করে চলে যেতে পারবো। হানিয়া চোখ রাঙিয়ে বলে, যা বলেছি তাই হবে, কোনো কথা শুনবো না। মেহরিমা মুখ গোমড়া করে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা শুধু আমায় চোখ গরম দাও, তুমিও, তোমার মেয়েও, আর তোমার মাঝপথেই ব্রেক কষে মেহরিমা। কথায় কথায় কি বলে বসেছিল সে নিজেও জানে না। হানিয়া লাস্টের কথাটা বুঝতে পারে না, তাই সে জিজ্ঞেস করে, লাস্টে কি বলি? আমার কে? তোমার ভাইয়ের ছেলে, মানে আশিয়ান স্যারের আর কি। সেও ক্লাসে পড়া না পারলে এমন করে চোখ গরম করে আমার তো টাইটাই ফিশ হয়ে যায়। ক্যাবলার মতো হাসি দিয়ে কথাটা বলে মেহরিমা। ভ্যাচারি না পারতে আশিয়ানের কথা বলে দেয়। কথাটা অবশ্য মিথ্যাও না, সত্যি। মেহরিমার কথা শুনে হানিয়া হেসে দেয়। টুকটাক কথা বলে মেহরিমা বিদায় নিবে, তখনই সেখানে এসে হাজির হয় জাহান। সে তড়িঘড়ি করে কোথাও একটা যাচ্ছে। যাওয়ার আগে হানিয়াকে বলে, আম্মু, হসপিটালে একটা এমার্জেন্সি কেস এসেছে, আমায় ডেকেছে যাওয়ার জন্য। আমি যাচ্ছি হসপিটালে। আল্লাহ হাফেজ, তুমি টেনশন করো না কিন্তু। কথাটা বলে জাহান দরজার দিকে হাঁটা দেবে, তখনই তাকে পেছন ডাকে হানিয়া। জাহান মায়ের ডাকে পেছনে ঘুরে দাঁড়ালে হানিয়া বলে, তোমার হসপিটাল তো মেহরিমার হোস্টেলের রাস্তায় পড়ে, তাহলে তুমি মেহরিমাকে একটু ওর হোস্টেলে ছেড়ে দিও। জাহান একবার মেহরিমাকে দেখে বলে, আচ্ছা, আসতে বলো ওকে, আমি গাড়ি বের করছি। এরই মধ্যে মেহরিমা মিনিয়ে বলে, আন্টি, ভাইয়াকে আমার জন্য কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। জাহান এবার রেগে যায়। একদিকে প্রেয়সীর অভিমান, যার জন্য তার মন মেজাজ কিছুটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, অন্যদিকে তার দায়িত্ব তাকে হাতছানি দিয়ে ডাকছে। আসলেই তাকে হসপিটাল থেকে ডাকা হয়েছে এমার্জেন্সি, কিন্তু সে যদি হসপিটালে যাওয়ার আগে প্রেয়সীর মুখে হাসি না দেখতে পায় তাহলে হয়তো তার বিক্ষিপ্ততা দূর হবে না। তার মধ্যে এখন আবার এমন ঘাড়তাড়া কথা। সে গমগমে সুরে বলে, আমার দেরি হচ্ছে আম্মু, সে কি আসবে নাকি আমি চলে যাব? না, যাবে, তুই গাড়ি বের কর যা। জাহান মায়ের কথায় চলে যায় গাড়ি বের করতে। এদিকে হানিয়া মেহরিমাকে বুঝিয়ে জাহানের সাথে যেতে রাজি করে। মেহরিমা, হানিয়া ও বাকিদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়। বাহিরে এসে দেখে জাহান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মেহরিমা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে গেলে জাহান কথা বলতে বলতে ড্রাইভিং সিটের পাশের সিটের ডোর খুলে দেয়। দৃষ্টি তার অন্যদিকে। মেহরিমা একবার জাহানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। জাহান ডোর লাগিয়ে কথা শেষ করে ড্রাইভিং সিটে বসে পড়ে। মিনিটের ব্যবধানে গাড়ি চলতে শুরু করে। এদিকে তাদের গাড়ি বাড়ির ফটক থেকে বের হয়ে মেইন রাস্তায় উঠলে দূর থেকে তাদের উপর নজর রাখা ব্যক্তিটি ফোন লাগায় কাউকে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিকে নির্দেশ দিয়ে বলে, মির্জাবাড়ি থেকে মাত্র একটা সাদা রঙের গাড়ি বের হয়েছে, সেটাকে ফলো করো, আর সেটাই অবস্থান করা মেয়েটার সম্পর্কে সব খোঁজ নাও, A to Z সবটা। কথা শেষ করে খট করে ফোন কেটে দেয়। ব্যক্তিটির চোখ এখনও রাস্তার দিকে। তার চোখে এক প্রকার ক্রোধের ছাপ রয়েছে। বারান্দায় নিঃশব্দ এক কোণে চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত দুইটি মন একে অপরের স্পর্শে খুঁজে পায় নিঃশেষ প্রশান্তি। তারা বসে আছে জড়িয়ে ভালোবাসার চুপচাপ এক আলিঙ্গনে, যেখানে শব্দের প্রয়োজন হয় না। চোখের একটুখানি চাহনি সব বলে দেয়। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে মৃদু হাওয়ার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসা রাত জাগা পাখির ডাক। সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে কবিতার মতো। এ যেন পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়ে এসে গড়ে ওঠা এক ক্ষণিকের স্বর্গ। এমন ভালোবাসার আলিঙ্গনে নিজেকে সুখী ভাবতে আর কিছুর প্রয়োজন কি হয়? না, হয় না। ভালোবাসা যখন নিঃশব্দে কথা বলে তখন বাকি সব কিছু মুছে যায়।
হায়া একটু নড়ে চড়ে আবার ঘাপটি মেরে বসে থাকে আশিয়ানের বুকে মুখ গুজে। একটু আগে যে অস্থিরতা কাজ করছিল তার মধ্যে এখন তার ছিটে ফোটাও নেই। হায়া আশিয়ানের বুকে মাথা রেখেই তার মুখের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পুরো ভালোবাসাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মন চাইছে একটু অবাধ্য করতে মস্তিষ্কের, একটু ভালোবাসা দিয়ে অনেকটা ভালোবাসা পেতে মন চাইছে বেহায়া মনটা। আশিয়ান চাঁদের দিকে থেকে দৃষ্টি সরিয়ে আনে, চোখ রাখে নিজের বুকের উপর বসে থাকা মেয়েটার দিকে। তার পুতুল বউটা ঠিক তার দিকেই তাকিয়ে আছে, একটু লজ্জা নেই চোখে, শুধু একরাশ গভীরতা। তাকে দেখে আশিয়ানের ঠোঁটের কোণে গোপন একটা হাসি খেলে যায়। তারপর ধীর হাত বাড়িয়ে হায়ের কপালের উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো আলতোভাবে সরিয়ে নেয়, কানের পাশে গুজে দেয় যত্নের পরশে। গলায় নেমে আসে একরাশ কোমলতা। প্রশ্ন, কি দেখছো? হায়া থেমে যায় একটু, চোখে এক ঝাপসা মায়া, মুখে ভাসে তা ধীরে বলে ফেলা একটা সরল স্বীকারোক্তি। আপনাকে। এক মুহূর্তের জন্য আশিয়ান থমকে যায়। আশিয়ানের টান টান কপালে এক চিলতে ভাঁজ পড়ে, আবার প্রশ্ন করে, এবার যেন একটু নিচু স্বরে, একটু বেশি সজ্ঞান হয়ে। আমি তো কি দেখো? হায়া এবার আর জবাব দেয় না, শুধু তার চোখে চোখ রেখে বসে থাকে, যেন সেই দৃষ্টিতেই আছে হাজারটা অপ্রকাশিত কথা। সময়ের চাকা এগোয়, কিন্তু ওদের মাঝখানে যেন একটা মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। অল্প পর হায়া তার বুক থেকে একটু সরে আসে, তবে আশিয়ানের কোল ছাড়ে না। সে তখন হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দেয় তার কপালের ব্যান্ডেজ। খুব সাবধানে মমতার পরশে হাত বুলিয়ে দেয় সেখানটায়। মনে হয় ব্যথাটা যদি নিজের স্পর্শে টেনে নিতে পারত। তার চোখে তখন একরাশ কষ্ট, চাঁদের আলো সেখানে ধরা পড়ে হালকা জলচিহ্নে, না বলা অথচ খুব স্পষ্ট ভালোবাসা ভেসে ওঠে হায়ার চোখে। হায়া নিজের হাত আশিয়ানের কপালে রেখে জিজ্ঞেস করে, ব্যথা করে? আশিয়ান এতক্ষণ হায়ার চোখের দিকে তাকিয়েছিল, সে স্পর্শ দেখতে পেয়েছে হায়ার চোখে, তার জন্য হওয়ার কষ্টের অশ্রু। মনে মনে ভাবে, একটু পরীক্ষা করা যাক। আশিয়ান বলে, চিনচিনি ব্যথা করে উঠে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে একটু বেশি ব্যথা করে। কথাগুলো শুনে হায়ার বুকের পাঁজর ভেঙে আসতে চায় কষ্টে। তাকে রক্ষা করার জন্য লোকটা কতটা ব্যথা পেয়েছে। হায়া নিজের হাতটা আশিয়ানের কপাল থেকে সরিয়ে আনে। চোখে অশ্রু জমেছে খানিকক্ষণ আগেই, এখন গড়িয়ে পড়তে চাইছে। হায়া তার দৃষ্টি নিচু করে নেয়। সে তার অশ্রু কাউকে দেখাতে নারাজ, বিশেষ করে আশিয়ানকে তো নয়। ভাঙা ভাঙা গলায় বলে, রুমে চলুন, মেডিসিন নিয়ে ঘুমাবেন। সকালে ডাক্তারের কাছে গিয়ে তাড়াতাড়ি ঠিক হয় এমন ওষুধ নিয়ে আসবো না। আশিয়ান তার প্রেয়সীর সিক্ত গলায় ঠিকই বুঝতে পারে, সেই সাথে তার নাক টানার হালকা আওয়াজে সহজেই বুঝে যায় অশ্রু জমেছে তার বইয়ের নয়নের কোলে। মনে মনে প্রসন্নের হাসি দেয়। আশিয়ান বলে, একটা মেডিসিন আছে যেটা নিলে এখনই ব্যথা কমে যাবে। হায়া চট করে তার দৃষ্টি আশিয়ানের দিকে স্থাপন করে। হৃদয় ব্যাকুল হয়ে আছে তার আশিয়ানের ব্যথা কমানোর জন্য। সে খানিকটা অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি মেডিসিন? আপনি সেটা নিয়েছেন? না, এখনো নেই। কেন? সেটা কি বাসায় নেই? কাউকে দিয়ে আনিয়ে দেব? বাসাতেই আছে, আর তোমার আছে কাছে। আমার কাছে? প্রচন্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে হায়া। আশিয়ান বলে, আর তোমার কাছে আছে। কিন্তু আমার কাছে তো এমন কোনো মেডিসিন নেই। অসহায়ের মতো কথাটা বলে হায়া। আশিয়ান তার মুখভঙ্গি দেখে হেসে দেয়। ঠোঁটের কোণে ভালো লাগার সেই হাসিটুকু বজায় রেখে হঠাৎই হায়ার কোমর দুই হাত দিয়ে চেপে ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসে। হায়ের হাত দুটো স্থান নেই আশিয়ানের চওড়া বুকে। আশিয়ান হায়ের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে খানিকক্ষণ ফিসফিসিয়ে বলে, প্রেয়সীদের ওষ্ঠের ভালোবাসাময় স্পর্শ প্রেমিক পুরুষদের বড় মেডিসিন ম্যাম। নিমিষেই হায়ের চোখ বড় বড় হয়ে যায়। তার বুঝতে বাকি থাকে না আশিয়ান কি মিন করেছে। সে ছটফটিয়ে সরে আসতে চাইলে অনুভব করে তার কোমরে থাকা আশিয়ানের হাতের শক্ত বাঁধন। হায়া আবারও শুনতে পায় তার পাগল বর বলছে, দাও না একটা ভালোবাসার স্পর্শ, ভীষণ যন্ত্রণা করছে বুকটা, একটু আদর পাওয়ার জন্য। আশিয়ানের কণ্ঠে মাত্রা অতিরিক্ত মায়া অনুনয় ছিল। হায়া চাইলেও তাকে ফিরিয়ে দিতে পারছে না, তার প্রেমিকা সত্তা তাকে ফিরিয়ে দিতে দিচ্ছে না। হায়া কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে, তারপর এক হাত দিয়ে আশিয়ানের কাঁধ চেপে ধরে ভালো করে বসে। একদমই নিচু স্বরে বলে, একটু ঝুঁকুন। আশিয়ানের ঠোঁটের কোণের হাসি আরও চওড়া হয়।
ভালো লাগায় বুকটা ভরে ওঠে। সে হায়ার কথা মতো নিজের মাথাটা আরেকটু নিচু করে আনে। ডোনামোনা করতে করতে হায়া একসময় দিয়েই দেয় তার ভালোবাসার পুরুষটিকে নিজের ওষ্ঠের স্পর্শ। প্রথমবার স্পর্শ করার পর হায়ার কী যে হলো, সে নিজেই একের পর এক ওষ্ঠ স্পর্শ দিতে থাকে আশিয়ানের কপালের সে জায়গাটায়। আশিয়ান চুপ করে সাদরে তা গ্রহণ করতে থাকে। একসময় হায়া নিজেই থেমে যায়, তার অন্তরাত্মা প্রচণ্ডভাবে কাঁপছে, সেই সাথে তার শরীরও। আশিয়ান তার এই কাঁপুনি ঠিকই টের পায়। হায়া আশিয়ানের কপাল থেকে নিজের মুখ সরিয়ে এনে জিজ্ঞেস করে, ব্যথা কমেছে? একদম গায়েব হয়ে গিয়েছে। দাঁত কেলিয়ে জবাব দেয় আশিয়ান। হায়া আশিয়ানের থেকে দূরত্ব বাড়াতে চাইলে আশিয়ান তা করতে দেয় না। আগের মতো শক্ত করে ধরে রাখে হায়ার কোমর। হায়া বলে, এবার তো ছাড়ুন, রুমে চলুন, ঘুমাবেন না? ব্যথা ভালোভাবে না সারলে ঘুম আসবে না। হায়া অবাক হয়ে যায় তার কথা শুনে। মাত্র না বলল গায়েব হয়ে গিয়েছে, তাহলে মিনিট না পেরোতেই আবার বলছে ব্যথা না সারলে ঘুমাতে পারবে না, মানে কি ভাই? হায়া ভ্রু কুচকে জিজ্ঞেস করে, মাত্র না বললেন একদম গায়েব হয়ে গিয়েছে, মিনিটের ব্যবধানে আবার ব্যথা শুরু হয়ে গেল? মাথায় ব্যথা চলে গিয়েছে। তাহলে আর কোথায় ব্যথা করছে? এখানটায়। হায়ার এবার চোখ কোটর থেকে বের হয়ে আসতে চায়। এখন কি তাকে এখানে আদর দিতে হবে? কোশমিন কালেও সে এটা করতে পারবে না। হায়া ছটফটে নিজেকে সারাতে সারাতে বলে, থাকুক ব্যথা, ভ্যাসলিন লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। ছাড়ুন আমায়, আর রুমে চলুন, ঘুম পাচ্ছে আমার। প্লিজ একটা। একটা তো নাই, একটা অর্ধেকও না। প্লিজ বউ। পারবো না। আশিয়ান এবার হায়াকে ছেড়ে দেয়। মুখটা তার নিমিষে মলিন ও গম্ভীর হয়ে যায়। গমগমে সুরে বলে, যাও তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার কিছু কাজ আছে, আমি পরে ঘুমাবো। হায়া কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মাত্রই তো কত সুন্দর করে কথা বলছিল, সেকেন্ডের ব্যবধানে কি হলো আবার? হায়া জিজ্ঞেস করে, এত রাতে কি মহান কাজটা আছে শুনি? আছে কিছু কাজ, সব কি তোমায় বলতে হবে? ওঠো আমার উপর থেকে আর রুমে যাও। রুক্ষস্বরে কথাগুলো বলে আশিয়ান। কথা শেষ করে অন্যদিকে মুখ করে রাখে। একটা আদর দিলে কি এমন হতো? সে কি দেয় না হায়াকে? তখন তো ঠিকই চুপচাপ করে সেটা নেয়। তাহলে আজ যখন সে চাইলো তখন কেমন মুখের ওপর মানা করে দিল? কষ্ট পেয়েছে সে হায়ার এহেন কাজে। হায়া কোমরে এক হাত রেখে আশিয়ানের দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করছে। হায়া হাত বাড়িয়ে আশিয়ানের চোয়াল ধরে তার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করে। আশিয়ান শরীর শক্ত করে বসে থাকে আর হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়া বুঝতে পারে আশিয়ান কষ্ট পেয়েছে তার রিজেকশনে। হায়া একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় আশিয়ানের ইচ্ছে পূরণ করবে। সে তো তার মায়েরই মেয়ে, একটু বেশি দয়ালু। তাই তাদের স্বামীরা যত বড় অন্যায় করুক না কেন তারা ধরে রাখতে পারে না নিজেদের ব্যক্তিগত পুরুষটির সাথে। হায়া আবারও চেষ্টা করে আশিয়ানের মুখটা নিজের দিকে ফেরাতে। আশিয়ান আগের বারের মতো এবারও শক্ত হয়ে থাকে আর হায়ার হাতটা সরিয়ে দেয়। হায়ার এবার রাগ হয়, সে দাঁত কিরমিরিয়ে বলে, আরেকবার এমন করবেন কাল একদম পাপার সাথে ওই বাড়ি চলে যাব। দেখি এদিকে ঘুরেন। লাস্টের কথাটা ধমকের সুরে বলে। আশিয়ান চোখ মুখ ভয়াবহ গম্ভীর করে হায়ার দিকে তাকায়। হায়া আশিয়ানের চোয়ালে এক হাত রেখে আরেক হাত আশিয়ানের ঘাড়ে রেখে তার মুখের দিকে ঝুঁকিয়ে সে ঠাস করে একটা চুমু দেয় আশিয়ানের ঠোঁটের কোণে আহত জায়গাটায়। তারপর সাথে সাথে সরে আসে আশিয়ানের থেকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে আশিয়ান সাথে সাথে বুঝে উঠতে পারে না। হায়া চুমু দিয়ে তাড়াতাড়ি করে আশিয়ানের কোল থেকে সরে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু আশিয়ান তার হাত টেনে আবারও নিজের কোলে বসিয়ে দেয়। এবার সে নিজেই তাদের দুজনের চার অধর এক করে দেয়। প্রথমবারের মতো তারা লিপ্ত হয় ওষ্ঠ চুম্বনে। হায়া চোখ বড় বড় করে তার কাছ থেকে সরে আসার জন্য ছটফট করতে থাকে, কিন্তু হায়া যতই ছটফট করে আশিয়ান তার হাতের বাঁধনগুলো ততই শক্ত করে। হায়ার ছটফটানিতে আশিয়ান বিরক্ত বোধ করে। সে হায়ার ঠোঁট খানিক সময়ের জন্য মুক্ত করে বলে, প্লিজ একবার যান, একটু রেসপন্স করো। প্রেমিকের এত দরদ মেশানো অনুরোধ কি ফিরিয়ে দেওয়া সম্ভব কোনো প্রেমিকার পক্ষে? তাও যদি হয় স্বামী রূপে হালাল প্রেমিক। আমার তো মনে হয় সম্ভব নয়। আশিয়ান এক হাত দিয়ে হায়ার কোমর চেপে ধরে আর এক হাত দিয়ে ঘাড় চেপে ধরে। পুনরায় মিলিয়ে দেয় তার পুরুষালী ওষ্ঠের সাথে হায়ার কোমল ওষ্ঠ। হায়াও এবার তার সাথে তাল মেলাতে শুরু করে। আশিয়ানের দিকে আর একটু এগিয়ে এসে তার বুকের সাথে লেপ্টে গিয়ে একে অপরের ভালোবাসা আদান প্রদান করতে থাকে। মেহেরিমার অনেক চেষ্টা করেও যখন গাড়ির ডোর খুলতে পারে না, তখন না চাইতেও তার জাহানের সাথে কথা বলতে হয়। সে দৃষ্টি অন্যদিকে রেখে জাহানকে বলে, লক খুলে দিন, আমার লেট হচ্ছে। এদিক ঘুরে কথা বলো।
কথাটা নর্মালি বললেও শোনা যায় আদেশ করেছে যেন। মেহরিমা জাহানের কথা শোনে না, অন্যদিকেই মুখ করে রাখে। তার মনে অভিমান ও সংখ্যা জন্মেছে। বারবার চোখের পাতায় তখনকার সেই দৃশ্য ফুটে উঠছে। জাহানকে সে অন্য কারোর সাথে কল্পনাও করতে পারে না। সেখানে এমন একটা দৃশ্য নিশ্চয়ই তার জন্য পীড়াদায়ক বই আর কিছুই নয়। জাহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে, তোমার এই অভিমান আমার পবিত্র ভালোবাসায় আঙুল তুলছে। তুমি কি তা বুঝতে পারছো? আমার মা বোনের পর তুমি একমাত্র নারী যার জন্য আমি জাহান নিজের জীবন দিতেও দ্বিতীয়বার ভাববো না। সেখানে তুমি আজ একটা সিলি ইনসিডেন্টকে কেন্দ্র করে আমার থেকে মুখ ফিরিয়ে রাখছো। মেহরিমা এবার মুখ না খুলে পারে না। সে জাহানের দিকে মুখ ফেরালেও দৃষ্টি তার নিচের দিকে বরাবরের মতো। সে বলে, কি করবো বলেন? আপনি ব্যতীত কে আছে আমায় এত ভালোবাসার, যত্ন নিবে? আপনি আর হায়া ব্যতীত তো আমার কেউ নেই এই দুনিয়ায়। আজ যখন আপনাকে ওই অবস্থায় দেখলাম, আমি অনুভূতি শূন্য, বোধ শূন্য হয়ে পড়েছিলাম। মেহরিমা আর কিছু বলতে পারে না। এতক্ষণ চেপে রাখা কষ্টগুলো তার বাঁধ ভেঙে কান্নার রূপে বের হয়ে আসে। দুই হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে থাকে। জাহানের বুক জ্বলে ওঠে মেহরিমাকে এমনভাবে কাঁদতে দেখে। 3টি হৃদয়, 3টি গল্প, তবু এক সুতোয় বাঁধা প্রেমের রঙিন দিনগুলো। তাদের প্রতিটি সকাল শুরু হয় মিষ্টি এক হাসিতে, আর প্রতিটি রাত শেষ হয় ভালোবাসার মানুষটির নীরব চুম্বনে। তবে সেই গল্পগুলোর মধ্যে সবচেয়ে আলাদা, সবচেয়ে হৃদয় ছোঁয়া যদি কোনোটা হয়, সেটা নিঃসন্দেহে আশিয়ান ও হায়ার। একসময় ঠুনকো কথোপকথন এখন গভীর হয়ে উঠেছে। যাদের মাঝে একসময় নিঃশব্দ যুদ্ধ চলত চোখে চোখে, তাদের চোখেই আজ প্রেম খেলা করে। হায়ার হৃদয় আশিয়ানের জন্য যে ভালোবাসা জন্ম নিয়েছিল 5 বছর আগে, সেটি কখনোই ফুরিয়ে যায়নি, বরং অভিমানের আবরণে সে অনুভব চাপা পড়েছিল। অপেক্ষায় ছিল সঠিক মুহূর্তের, যখন কোনো আদরের স্পর্শ, কোনো ভালোবাসাময় দৃষ্টিতে আবার জেগে উঠবে। বিয়ের পর আশিয়ান সেই অপেক্ষার শেষ টেনে দেয়। তার নিঃশব্দ ভালোবাসা, নরম শাসন এবং অসীম যত্ন হায়ার ভেতরের বরফ গলিয়ে দিয়েছে ধীরে ধীরে। হায়ার প্রতি ছোট বিষয়ে খেয়াল রেখে সে নিজের বেখেয়ালিতে হায়ার হৃদয় কুঠুরিতে পুনরায় নিজের জন্য জায়গা করে নিয়েছে। এখন তাদের সম্পর্ক আর কেবল দায়িত্ব বা সামাজিক পরিচয় আটকে নেই, বরং প্রতিটি দিন যেন এক নতুন প্রেমপত্র। হায়া জানি আশিয়ান বদলে গেছে না, বরং সে ঠিক সেই মানুষ যার মাঝে ভালোবাসার ভাষা শুধু প্রকাশ পেতে সময় নিয়েছে। তারা প্রেমিক, তারা সঙ্গী, আর প্রেমের এই নতুন অধ্যায়ে তারা প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করে, আর প্রতিবারই আরও গভীরভাবে প্রেমে পড়ে যায়। এখন তারা দুজনই চায় তাদের সম্পর্কটাকে আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো রূপ দিতে, খুব কাছে এসে সীমাহীন ভালোবাসা দিয়ে একে অপরকে নিজের করে নিতে একটা সঠিক সময়। আর তারা একে অপরের ভালোবাসা চিরকালের জন্য বিভোর হয়ে যাবে। ফোনের ভাইব্রেশনের আওয়াজে আশিয়ানের ঘুমটা ভেঙে যায়। চোখ বন্ধ রেখে হাতড়িয়ে হাতড়িয়ে ফোনটা খুঁজে বের করে। এক চোখ খুলে দেখে ভার্সিটি থেকে কল এসেছে। আশিয়ান চোখ ভালো করে খুলে ফোনটা রিসিভ করে কানে ধরে, আর নড়াচড়ায় বুকের উপর শুয়ে থাকা হায়াও নড়ে চড়ে ওঠে। কিন্তু তার ঘুম ভাঙে না। ভাঙবে কি করে? কাল গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে, সারা বছর যায় হেলে ফেলে। পরীক্ষার আগের দিন তার হুঁশ ফেরে এমন একটা অবস্থা হয়েছে হায়ার। তার সাথে আশিয়ানও রাত জেগে বসেছিল। হায়া কত করে বলল তাকে ঘুমিয়ে পড়তে, কিন্তু আশিয়ান তার কথা শুনলে তো? হায়ার পড়া শেষ হয় ফজরের আজানের দিকে। আজান পড়ার আগেই আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে 2 জামাই বউ ঘুমে ঢলে পড়েছে। সারা রাত না ঘুমানোর কারণে এখন ঘুমটা গভীরই একটু। আশিয়ান হায়ার খুলে রাখা কেশে হাত বুলিয়ে দিতে দিতে শুনতে পায় ফোনের অপর পাশের ব্যক্তিটি তাকে বলছে। আশিয়ানের একজন পছন্দের মানুষ হলো তার কলিগ এই আব্দুস সাত্তার। লোকটি তার বাবার বয়সী হলেও তার সাথে আশিয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আশিয়ানকে বিভিন্ন বিষয়ে হেল্প ও পরামর্শ করে থাকেন উনি। সেই ব্যক্তি আজ নিজ থেকে তার নাম প্রেফার করেছে, এটা তার জন্য অনেক বড় সম্মানের বিষয়। কিন্তু আজ হায়ার প্রথম পরীক্ষা বলে সে ছুটি নিয়েছিল। এখন যদি সে ক্লাস নিতে চলে যায় তাহলে হায়ার সাথে যাওয়া হবে না তার। আশিয়ান কলদাতাকে 1 মিনিট হোল্ড করতে বলে ফোনটা মিউট করে হায়াকে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দেয়। হায়া ঘুমের ঘোরেই বলে ওঠে,
আমার ঘুম হয়নি, যেন না প্লিজ আপনি। আশিয়ান হায়ার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে একটা চুমু দিয়ে বলে, যাচ্ছি না, একটা কল এসেছে, কথা বলে আবার আসছে, তুমি ঘুমাও। হায়া ফিরতি কোনো জবাব দেয় না। আশিয়ান বেড থেকে নেমে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, ফোন নিয়ে জিজ্ঞেস করে, ক্লাস কয়টায় শুরু হবে? টাইমিংটা একদম পারফেক্ট আশিয়ানের জন্য। হায়া তখন এক্সাম দিতে, আর এই ফাঁকে তার ক্লাসটাও নেওয়া হয়ে যাবে। আশিয়ান ইতিবাচক উত্তর দিয়ে ফোনটা কেটে দেয়। কল কেটে ফোনটা সামনে আনতে একটা ইমেল চোখে পড়ে। আব্দুল সত্তার স্যার তাকে বিষয়টা সম্পর্কে ভোরেই ইমেল করেছে। সে তার জবাব ফিরতি ইমেলে জানিয়ে দেয়। আশিয়ান বেডে এসে শোবে, তখনই দরজায় কে জানি নক করে। বিরক্তিতে আশিয়ান চ জাতীয় শব্দ করে, মাথাটা টিস টিস করছে ব্যথায়। আশিয়ান পা চালিয়ে হেঁটে সে দরজা খুললে দেখতে পায় তার প্রাণ প্রিয় জন্মদাত্রী দাঁড়িয়ে আছেন। স্পর্শ কোমল গলায় জিজ্ঞেস করে, 8টা বাজতে চললো আব্বা, নাস্তা করবে না তোমরা? এখন করবো না আম্মু, কাল হায় রাত জেগে পড়েছিল, আর আমি ওকে বসে বসে পাহারা দিয়েছি। ঘুমিয়েছি ফসলের পর, ঘুম হয়নি আমাদের, আর একটু ঘুমাই, 10টাতে উঠবো আমরা, তখন করব। আচ্ছা। স্পর্শ উত্তর শুনে চলে যায় নিজের কাজে। আশিয়ান দরজা লাগিয়ে দিয়ে সে পুনরায় হায়াকে কোল বালিশের মতো চাপটে ধরে চোখ বন্ধ করে। হায়াও আদরে বিড়ালের মতো তার বুকে এসে মুখ গোজে। গলির মুখে হোয়াইট কালারের দাঁড়ানো গাড়িটা মেহরিমা সহজেই চিনতে পেরে যায়। বিরক্তির মাঝেও একটা ভালো লাগা ঘিরে ধরে। হায়া আর জাহান তাকে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবাসে। কাল হায়াকে পই পই করে মানা করার পরও আজ সে গাড়ি নিয়ে মেহরিমার হোস্টেলের সামনে এসে হাজির। দুজনের সিট একই জায়গায় পড়ায় হায়া বলেছে তাকে তার সাথে যেতে, কিন্তু মেহরিমা তা নাকচ করে দেয়। কিন্তু হায়া বরাবরের মতো বান্ধবী ও একমাত্র হবু ননদ হওয়ার অধিকারের পূর্ণ ফায়দা তুলে আজ এসে হাজির। মেহরিমা টুকটাক করে গাড়ির সামনে এসে হাজির হলে হায়া দরজা খুলে গাড়িতে তুলে নেয়। মেহরিমা আশিয়ানের সাথে কুশল বিনিময় শেষে হায়ার দিকে তাকালে দেখতে পায় হায়া বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেহরিমা এমন দৃশ্য দেখে অবাক হয় না, গতবারও এমনটাই করেছিল এই মেয়ে। হায়া একবার এই পৃষ্ঠা থেকে পড়ছে তো আরেকবার ওই পৃষ্ঠায় নজর বুলাচ্ছে। মেহরিমা আস্তে করে বলে, এত টেনশন নিস না তো, তুই পারবি সব ইনশাল্লাহ। হায়া বই থেকে মুখ তুলে ভীত কণ্ঠে বলে, দোস্ত্রী, মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। মেহরিমা কিছু বলার আগে সামনে থেকে আশিয়ান কড়া গলায় ধমক দিয়ে বলে, আরও বড় তাহলে ভুলবে না, কাল থেকে বলছি রিল্যাক্স থাকতে, এত টেনশন না করতে। কিন্তু আমারও একটা কথা শোনো না তুমি, এই বইটা দাও আমায়, আর একটা অক্ষরও পড়বে না তুমি, মাইন্ডটাকে একটু রেস্ট দাও। আশিয়ান পেছন ঘুরে বইটা নিতে গেলে হায়া দূরে সরে গিয়ে বইটা বুকের সাথে চেপে ধরে। ভাঙা ভাঙা গলায় বলে, দেব না, আরেকবার রিভিশন দেব। আশিয়ান চোখ গরম করে বলে, দাও বলছি, সারা বছর পড়ালেখার ধারে কাছে দেখা যায় না, পরীক্ষার আগে যত সব ঢং। আশিয়ান জোর করে টেনে বইটা নিয়ে নেয় হায়ার থেকে। হায়া ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে থাকে। এমনিতেই তার ভয় লাগছে, তার উপর আশিয়ানের এমন ধমকা ধমকিতে তার খারাপ লাগছে। হায়া মুখ গোমরা করে জানালার বাইরে তাকায়। মেহরিমা তার সাথে দুই একটা কথা জিজ্ঞেস করলে সে হ্যাঁ নাতে জবাব দেয়। আশিয়ান সবটা দেখেও না দেখার ভান করে থাকে। কাল থেকে অনেক আদরে গলায় বুঝিয়েছে, কিন্তু এই বাদর আদর নেওয়ার মানুষ না। যদি এখন সে বইটা না নিত তাহলে হায়া আরও পড়তো আর নার্ভাস হয়ে সব ভুলে গোজামিল করে দিত। জাভিয়ান নতুন একটা ডিল সম্পর্কে ম্যানেজারের সাথে ছোট্ট একটা মিটিং শেষ করে মাত্রই রিল্যাক্স হয়ে বসেছিল, তখনই কেউ একজন দরজায় নক করে। জাভিয়ান পারমিশন দিলেই লোকটি ভেতরে প্রবেশ করে। জাভিয়ান আগত লোকটিকে দেখে খানিক অবাক হয়ে বলে ওঠে, তুমি? আফরা আদিবাকে সেই কখন থেকে বকে যাচ্ছে। তাকে বকার কারণ হলো আজ তারও পরীক্ষা ছিল আর সে জাস্ট পাস নাম্বার উঠিয়ে চলে এসেছে। এসে তো তার মধ্যে কোনো অনুতাপের ছায়াটুকু নেই, উল্টো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আফরা আদিবার পিঠে ঠাস করে একটা বসিয়ে দিয়ে রাগী গলায় বলে, এই নির্লজ্জ মেয়ে, একে তো পরীক্ষায় পাস নাম্বার উঠিয়ে চলে এসেছিস, তার উপর এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছিস আর দাঁত কেলাচ্ছিস? লজ্জা করে না এত বড় হয়ে কার্টুন দেখতে? আদিবা নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আম্মাজান, কার্টুনের শুরুতে তো বলে দেওয়া হয়নি যে কার্টুন শুধু ছোটরা দেখতে পারবে, বড়রা না? তাই আমি দেখছি। আর পরীক্ষার কথা বললে, আচ্ছা
তুমি বলো, দুনিয়ায় সবাইকে দিয়ে কি সবকিছু হয়? সবাই যদি সব বিষয়ে যোগ্যতা সম্পন্ন হতো, তাহলে দুনিয়া ডিপ্রেশন তথা হতাশা নামক কোনো বস্তুই থাকতো না, আর নাই বা দিনকে দিন সুইসাইড নামক নির্মম কাণ্ড ঘটতো। ভীষণ জ্ঞানী ভাব ধরে কথাগুলো বলে আদিবা। আফরা চোখ গরম করে বলে, ওরে আমার ফিলোসোফার আছে রে, এমন পাকা পাকা কথা না বলে একটু বইয়ের পাতা উল্টে দেখলেও তো পারিস। পড়ালেখা আমার ভালো লাগে না মো, বিয়ে দিয়ে দাও, বিয়ে করে গুছিয়ে সংসার করি। তবে রে, বিয়ে করাচ্ছি তোকে। আফরা স্কেল এনে আদিবাকে মারতে নিলে আদিবা চোখ বড় বড় করে চিৎকার করে বলে ওঠে, ও আপু গো। বলেই ফুরুত আফরাও আদিবার পেছন পেছন ছুট লাগায় তাকে মারতে। আদিবা এক দৌড়ে নিচে বাবার কাছে ছুটে গিয়ে তার পেছনে লুকায়। আফরা আদিয়াতের পেছন থেকেই আদিবাকে মারতে গেলে আফরা আদিয়াতকে ধরে একবার এদিক যায় তো আরেকবার ওদিক যায়। আদিয়াত এই মা মেয়ের খুনসুটিপূর্ণ ঝগড়া দারুণভাবে উপভোগ করতে থাকে। আফরা রাগী গলায় বলে, আফিফের বাবা, আপনি সামনে থেকে সরুন তো। এই মেয়েকে মুখের কথায় সোজা করা যাবে না। বলে কি না পড়ালেখা ভালো লাগে না, বিয়ে দিয়ে দাও। সে গুছিয়ে সংসার করতে চায়। এই মেয়ে এখন বাপের পেছনে লুকিয়েছিস কেন? সামনে আয়। আফরা, এমন করো না তো মেয়েটার সাথে। সবাই কি আর সব বিষয়ে পারদর্শী বলো? আমাদের আদিবাও তেমন, ও যতটুকু পারে ততটুকুই আলহামদুলিল্লাহ। আফরা ছোটাছুটি বন্ধ করে এক হাত কোমরে রেখে রাগী গলায় বলে, আহারে, মেয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে, আর বউয়ের বেলা কানা করিও ছিল না। বিয়ের পর কত করে বললাম আমি পড়ালেখা করব না, শুনেছিলেন আমার কথা? আফিফকে 8 মাসের পেটে নিয়েও পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন। কি মনে করেছেন ভুলে গেছি আমি? এই রে, একসময় বইয়ের উপর পড়ালেখা নামক অত্যাচার করলো, মেয়ের উপর এখন কিছুতেই মেনে নিতে পারছে না আদিয়াত। এদিকে আদিবা বাবা মায়ের ঝগড়ার ফায়দা নিয়ে আবার উফরুত করে উড়াল দেয়। আফরা আদিবার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আপনার উপর প্রচণ্ড রেগে আছি আফিফের বাবা। আজ আমি আম্মার সাথে ঘুমাবো, আপনি একা ঘুমাবেন রাতে। কথাটা বলে আফরা হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে সন্ধ্যার নাস্তা বানাতে। আর এদিকে অবাকের সমুদ্রে হাবুডুবু খেতে রেখে যায় আদিয়াতকে। কিছু না করেও আজ থেকে শাস্তি পেতে হবে। গুনগুনিয়ে গান করতে করতে হেলে দুলে বাসায় আসে হায়া। আজকের এক্সামটা তার একটু বেশি ভালো হয়েছে। যতটা টেনশন করছিল তার কিছুই হয়নি, বরং অন্যান্যগুলোর চেয়ে আজকেরটা বেশি ভালো হয়েছে। আজ লাস্ট পরীক্ষা ছিল, ভাইবা কিছুদিন পর। হায়া ভাবছে আশিয়ানকে মানিয়ে একটু ও বাড়ি যাবে। মন ভালো থাকার আরেকটি কারণ হলো আজ একজনের সাথে তার পূর্বের ঝামেলা মিটে গিয়েছে। কার সাথে সেটা একটু পরই জানতে পারবেন। দরজার কলিং বেল দিতে স্পর্শ এসে খুলে দেয় দরজা। চোখে মুখে এক ধরনের উৎকণ্ঠা ও আশঙ্কা। হায়াকে দেখেই তার গালে হাত রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, আম্মা জান, কই ছিলি তুই এতক্ষণ? তোর ফোন অফ কেন? জানিস আমরা কত টেনশন করছিলাম। আশিয়ান তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল। একটু আগে বাসায় আসলো ছেলেটা, তাড়াতাড়ি রুমে যা। হরবরি এতগুলো কথা বলে তারপর থামে স্পর্শ। অন্যদিকে শাশুড়ি থেকে এসব শুনে হায়া অবাক হয়ে যায়। বুকটা কেমন ধক করে উঠেছে তার। ফোন বের করে চেক করলে দেখে আসলেই তার ফোনটা বন্ধ। ইসরে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর একটা কারণে তার ফোনটা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী তার মনে ছিল না অন করতে। হায়া পা চালাতে শুরু করে। উদ্দেশ্য তাদের রুম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে পড়ে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময়টার কথা। এক্সামের পর, এক্সামের দিনগুলোতে বাসা থেকে কেউ না কেউ তাকে আর মেহেরিমাকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে আসতো। আজও তার ব্যতিক্রম হয়নি। আশিয়ান আজ দিয়ে এসেছিল আর বলেছিল সেই নিতে আসবে। হায়া খুশি মনে মেহেরিমার সাথে পরীক্ষা দিতে চলে যায়। পরীক্ষা শেষ করে তার বের হতে একটু লেট হয় অন্য দিনের চেয়ে, কারণ সে তার আরেক সহপাঠীর সাথে দাঁড়িয়ে কথা বলছিল তাই। বাইরে এসে দেখে না আছে মেহেরিমা আর না আছে আশিয়ান। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ফোন বের করে প্রথমে ফোন লাগায় মেহেরিমাকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনটা রিসিভ করে না মেহেরিমা। এমনটা খুবই রেয়ার তাদের ফ্রেন্ডশিপে। ইদানিং মেয়েটার ব্যবহারও তার কেমন অদ্ভুত লাগছে। ফোনটা একটু ঘাটাঘাটি করলে তার নজরে পড়ে মেহেরিমার মেসেজ, যেখানে সে লিখেছে, কিছু কেনাকাটা করা লাগবে, তাই আমি একাই চলে যাচ্ছি, টেনশন নিস না। মেসেজটা দেখে হায়ার রাগ হয়। তাকে সাথে করে নিয়ে গেলে কি হতো? মেহেরিমা একা একা রাস্তা পার হতে পারে না, ঘাবড়ে যায়। আজ
একাই চলে গিয়েছিল বলে তার একটু টেনশন হচ্ছে। হায়া এবার ভাবে তার বরটাকে ফোন দিয়ে জানানো যাক সে কেন আসেনি। সে আশিয়ানের নাম্বারটা ডায়াল করে কানে ধরে। রিং হচ্ছিল, তখনই পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে। হায়ার শরীর তরতরিয়ে কেঁপে ওঠে। কানে চেপে রাখা ফোনটা হাতের কাঁপাকাঁপিতেই নিচে পড়ে যায়। হায়ার ভয় হচ্ছে পেছন ফিরে তাকাতে। সে পেছন না ফিরে সেভাবেই দাঁড়িয়ে থাকে। লোকটি নিজেই হায়ার পেছন থেকে সামনে আসে। বুকে হায়ার ফোনটা ঝুঁকে হায়ার ফোনটা উঠিয়ে এগিয়ে দেয় হায়ার দিকে। হায়ার চোখে চোখ রাখলে দেখতে পায় সেখানে তার জন্য একরাশ ভীতি, অস্বস্তি, অস্থিরতা। হায়ার চোখের এই ভীতি দেখে ফারাবির বুকটা হু করে ওঠে। হ্যাঁ, ব্যক্তিটি ফারাবি। ফারাবি ভাবে, আগে এই চোখে তার জন্য মুগ্ধ বা ভালোবাসার ছোঁয়া না থাকলেও এমন ভীতি তো ছিল না, তাহলে আজ এমনটা কেন? হায়া তখনও ফারাবির হাত থেকে নিজের ফোনটা নেয়নি। ফারাবি গলা খাকারি দিয়ে শান্ত গলায় বলে, ফোনটা নাও। হায়ার যেন ধ্যান ভগ্ন হয়। সে চোখ সরিয়ে ফারাবির হাতের দিকে তাকায়, তারপর কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের হাতে তুলে নেয়। ফোনের পাওয়ার অন বাটনটা প্রেস করলে দেখে ফোনটা মাটিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। হায়া ফোনটা অন করতে করতে ফারাবির সামনে থেকে চলে আসতে নিলে ফারাবি তার এক হাত খপ করে ধরে ফেলে। ফারাবির এমন হাত ধরায় হায়ার চোখ জোড়া অস্বাভাবিক রকমের বড় বড় হয়ে যায়। সেকেন্ডের ব্যবধানে হায়া আকুতি ভরা আর্জি শুনতে পায়, হ্যাঁ প্লিজ যেও না, কিছু কথা ছিল, প্লিজ কথাগুলো শোনো আমার। হায়া নিজের হাতটা ছাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। ওনার আঁচল দিয়ে জায়গাটা মুছতে মুছতে বলে, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি ভাইয়া। আপনি আবারও আমার গায়ে টাচ করেছেন। আপনার কি এইটুকু জানা নেই একটা মেয়ের গায়ে তার পারমিশন না নিয়ে হাত দেওয়া কতটা অসভ্যতামির কাজ? আপনার মতো একজন নামি দামি ডাক্তারের কাছে এমনটা কাম্য নয়। ফারাবি হায়ার কথা শুনে আহত হয়। স্মিত স্বরে বলে, সরি, আর কখনো হবে না। না হলেই ভালো। কথাটা বলে হায়া আবার হাঁটা দেয়। উদ্দেশ্য রিক্সা নিয়ে বাসায় পৌঁছানো। এরই মধ্যে ফারাবি দৌড়ে তার সামনে এসে তার পথ আটকায়। অনুনয় নিয়ে বলতে থাকে, হ্যাঁ কয়েকটা কথা ছিল তোমার সাথে, প্লিজ কথাগুলো শুনে যাও। আমি কথাগুলো না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না, প্লিজ এই অনুরোধটা রাখো। হায়া ফারাবির এত অনুরোধ শুনে হায়া তার দিকে তাকায়। দেখতে পায় সুদর্শন লোকটি কিভাবে যত্ন করে নিজেকে শেষ করে দিচ্ছে। চোখের নিচের কালো দাগগুলো তার নির্ঘুম রাতে সাক্ষী দিচ্ছে। উস্কো খুস্কো চুল, এলোমেলো শার্ট, এই সবই যেন তার বেহাল অবস্থার কথা জানাচ্ছে হায়াকে। হায়া কঠোর গলায় মানা করতে চায় তাকে, কিন্তু গলা দিয়ে বের হয় না নেতিবাচক কিছু। অজান্তেই বলে দেয়, বলেন কি বলবেন। ফারাবির সিগারেটে পুড়ে যাওয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। হাসি মুখে বলে, কোথাও একটা বসে বলি, এই কাছে একটা ক্যাফেটেরিয়া আছে, সেখানে যাই চলো। হায়া কাট কাট গলায় বলে, যা বলার এখানেই বলুন, বাসায় যাওয়া লাগবে আমায়। প্লিজ চলো না, বেশিক্ষণ নিব না। আর তাছাড়া এতক্ষণ এক্সাম দিয়ে নিশ্চয়ই তোমার ক্ষুধা পেয়েছে, আমিও দুপুরে কিচ্ছু খাইনি, হালকা পাতলা কিছু খেয়ে নেওয়া যাবে, প্লিজ মানা করো না প্লিজ। হায়া মানা করতে পারে না, তার বিবেক তাকে দেয় না নাকচ করতে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় যাবে সে। তারপর আগে আগে হাঁটা শুরু করে। ফারাবি তার পেছন পেছন হাঁটতে হাঁটতে একটা বাঁকা হাসি দেয়। তারা ক্যাফেটেরিয়ায় গিয়ে একটা টেবিলে বসে পড়ে। হালকা স্ন্যাক্স অর্ডার করে বসে থাকে। হায়া ভাবে খাবার আসতে আসতে ফারাবি তার কথাগুলো বলে ফেললে খাবার খেয়ে এসে চলে যেতে পারবে। যেই ভাবে সেই কাজ। সে ফারাবিকে বলে, আপনি যেন কি বলবেন ফারাবি ভাইয়া। ফারাবি এতক্ষণ এক ধ্যানে হায়াকে দেখছিল। হায়ার কথায় যেন তার ধ্যান ভগ্ন হয়। ফারাবি একবার এদিক সেদিক তাকায়, তারপর হুট করে হায়ার ডান হাতটা তার দু হাত দিয়ে চেপে ধরে করুণ গলায় বলা শুরু করে, বিশ্বাস করো হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। জাহান মেডিকেলে ভর্তি হওয়ার পরের বছরই তোমাদের বাসায় গিয়েছিলাম একটা কাজে, সেদিন থেকেই তোমায় ভালোবাসি। আমার এতগুলো বছরের ভালোবাসা এভাবে হারিয়ে দিও না প্লিজ। চলো আমরা দূরে কোথাও চলে যাই, সেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। হায়া বিস্মিত চোখে ফারাবির কথাগুলো শোনে। কেমন উদ্ভ্রান্তের ন্যায় করছে সে। হায়া রয়ে শয়ে তাকে উত্তর দেয়। সে ফারাবির হাতটার উপর নিজের বাম হাত রেখে শান্ত গলায় বলে, আমি আপনার অনুভূতিকে সম্মান করি ফারাবি ভাই, কিন্তু আপনি যেটা বলছেন সেটা কখনোই পসিবল নয়। আমার বিয়ে হয়ে গিয়েছে আর আমি আমার হাজবেন্ডকে অনেক ভালো। কথা বলতে বলতে হায়া থেমে যায়। একটু শ্বাস নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি, নিজের চাইতেও বেশি।
আপনি ভাবতে পারেন এই 2-2.5 মাসে কিভাবে এত ভালোবাসা যায়? আমার উত্তরটা হবে, সে আমার কিশোরকালের প্রথম অনুভূতির যোগান দাতা। তাকে আমি আরও অনেক আগে থেকেই ভালোবাসি। তার একটা ভুলের কারণে তার জন্য আমার মনে থাকা অনুভূতিগুলো অভিমানের আড়ালে ঠেকে গেল। এখন তার সংস্পর্শে এসে পুনরায় সেই অনুভূতিগুলো মাথার চারা দিয়ে উঠছে। আমি অনুভব করতে পারি সে নিজেও আমায় ভালোবাসে। সেদিকে আর না যায়, সেসব আমাদের পার্সোনাল কথা। কিন্তু সব কথার এক কথা, আমি আপনার এই অন্যায় আপনার মেনে নিতে পারলাম না। ফারাবি আহত দৃষ্টি নিয়ে হায়ের কথাগুলো শুনে বুকের বাপাসটায় এত ব্যথা কেন হচ্ছে তার সে বুঝতে পারছে না। হায়া নিজের হাতটা ফারাবির হাত থেকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে খাবারও চলে আসে। হায়া ফারাবির দিকে খাবারের একটা প্লেট এগিয়ে দিয়ে নিজেও খেতে থাকে। নিজের মতো হালকা করে খেয়ে উঠে যাওয়ার আগে বলে, আপনার কাছে অনুরোধ রইল, এমন কিছু করবেন না যার জেরে আমার আপনাকে সম্মান করতে কুণ্ঠিত হতে হয়। আপনি আমার বড় ভাইয়ের বন্ধু আর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় শ্রদ্ধার পাত্র হয়েই থাকবেন। আসছি, আল্লাহ হাফিজ। হায়া কথাগুলো বলে বিল পে করে চলে যায়। ফারাবি তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমার হতে হবে, হ্যাঁ, এর জন্য আমার যা করা লাগে আমি করব। কথাটা বলে ফারাবি একটা শয়তানি হাসি দেয়। বর্তমান হায়া গুটিসুটি পায়ে হেঁটে নিজের রুমে আসে। পরিবেশ কেমন থম মেরে রয়েছে। হায়া রুমে এসে আশিয়ানকে পায় না। সে গলা উঁচিয়ে তাকে ডাক দিয়ে বলে, এই শুনছেন, কই গেলেন আপনি? আমি এসে পড়েছি। আশিয়ান তখন বেলকনিতে ছিল। হায়া হিজাব খুলতে থাকে। এরই মধ্যে আশিয়ান আসে রুমে। সে হেঁটে হেঁটে হায়ার পেছনে এসে উপস্থিত হয়। তার গা ঘেঁষে দাঁড়িয়ে আয়নার মাধ্যমে হায়ার দিকে তাকিয়ে থাকে আশিয়ান। হায়া আয়না দ্বারা আশিয়ানের দিকে তাকালে দেখতে পায় আশিয়ানের মুখ অস্বাভাবিক রকমের শান্ত। এমন তো হওয়ার কথা না। হায়া তো কয়েকটা বকা খাবে ভাবছিল। হায়া হিজাবের পিনগুলো খুলে আশিয়ানের দিকে ফেরে। আশিয়ান এক হাত বাড়িয়ে হায়ার কপালের কাছে হালকা ঘা মুছে দেয় হাত দ্বারা। তারপর হায়ার চোখে চোখ রেখে শান্ত গলায় বলে, কোথায় ছিল এতক্ষণ? হায়া আশিয়ানের এমন ঠান্ডা ব্যবহার দেখে ভয় পেয়ে যায়। তার মনে পড়ে যায় কিছুদিন আগে ফারাবিকে দেখে আশিয়ানের রেগে যাওয়ার বিষয়টা। হায়া ভাবে, এখন তো এমনিতেই অনেক রেগে আছে, তার উপর যদি শুনি ফারাবি ভাইয়ের সাথে ক্যাফেতে গিয়েছি, তাহলে আমারই খাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে, লবণও লাগবে না। এখন অন্য কিছু বলে কাটিয়ে দিই, পরে না হয় শান্ত হলে সত্যিটা বলা যাবে। হায়ার এসব ভাবনা চিন্তার মাঝে আশিয়ান তাকে আবারও প্রশ্ন করে। হায়া নজর লুকিয়ে আমতা আমতা করে বলে, একটা ফ্রেন্ডের সাথে একটু কফি খেতে গিয়েছিলাম। ফ্রেন্ডটার নাম কি? আপনি তাকে চিনবেন না, সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড। বলি দেখো চিনতে পারি কিনা। বললাম তো চিনবেন না। আচ্ছা আমি বলছি তোমার ফ্রেন্ডটার নাম। তার নাম ডক্টর ফারাবি সাখাওয়াত। আই এম রাইট? আশিয়ানের মুখে এমন একটা কথা শুনে হায়া বিস্ময়ে কথা বলতে ভুলে যায়। সেই সাথে অনেক ভয়ও পেয়ে যায়। আশিয়ান তার সামনে থেকে সরে বেডের কাছে এসে নিজের ফোনটা তুলে নিয়ে আবারও হায়ার সামনে যায়। তারপর ফোনের লক খুলে ফোনটা হায়ার দিকে ধরে। আশিয়ান হায়াকে বলে, দেখো তো চিনতে পারো না কি এদের? হায়া স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ফারাবির হাতে হাত রেখে যখন হায়া কথাগুলো বলছিল তখন কেউ ছবিটা তুলেছে। হায়া হতভম্ব হয়ে যায় এমনটা দেখে। কে ছবিটা তুলল আর আশিয়ানকে কেনই বা দিল? হায়ার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আশিয়ানের এমন ঠান্ডা শান্ত ব্যবহার কোনো বড় ঝড় আসার পূর্বাভাস মাত্র। রাত্রির অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা হয়েছে। পূর্বাকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে হালকা সোনালি আভা। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে ভোরকে। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন সে ক্লান্ত হৃদয়কে শান্ত করতে চায়। চারপাশে পাখিদের সুরেলা ডাকে পরিবেশ যেন এক অপরূপ স্নিগ্ধতায় মোড়ানো। অথচ এই নিঃসর্গময় সকালে কারো কারো মনো ভরসা বিষাদের কালো ছায়া কাটিয়ে উঠতে পারছে না। হৃদয়ের ভারে ক্লান্ত কায়া আজও মলিন। হায়া রাতভর বসেছিল বারান্দার কাঠের কাউচে। চোখে ঘুম নেই, মনে অস্থিরতা। কাউচটা বারান্দায় এমনভাবে রাখা যেখান থেকে বাড়ির মূল ফটক পরিষ্কার দেখা যায়। সে অপেক্ষায় ছিল যদি হঠাৎ তার মানুষটা ফিরে আসে, যদি হঠাৎ তার অপেক্ষার অবসান ঘটে। কিন্তু রাত পেরিয়ে সকাল এলেও সেই প্রিয় মুখের দেখা মেলেনি। আকাশে আলো বাড়ে আর হায়ার চোখে জমে অন্ধকার। চোখের কোণ থেকে নীরব অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে মুখের পাশে। শরীর আর মানতে চায় না দীর্ঘক্ষণ বসে থাকা ক্লান্তি। সে ধীরে ধীরে এলিয়ে দেয় কাউচের গায়ে। হৃদয় এক ধরনের হাহাকার, এক অপ্রকাশ্য দীর্ঘশ্বাস।
চোখ আপনা থেকে বুঝে আসে, ক্লান্ত মন অবশেষে ঘুমে ডুবে যেতে চায়। আর ঠিক সেই সময় মস্তিষ্কের গহীনে হায়ার মনে পড়ে কাল রাতের কিছু কথা, কিছু এমন স্মৃতি যা বিষাদকে আরও ঘনীভূত করে তোলে, যা চোখের ঘুম কেড়ে নেয়, অথচ মনে গেঁথে থাকে অনন্তকালের জন্য। গতকাল রাত হায়া আমতা আমতা করছে, কি জবাব দেবে সে বুঝে উঠতে পারছে না। একে তো ফারাবির সাথে দেখা করতে গিয়েছে, দুয়ে এমন হাত ধরাধরি করে কথা বলেছে, যদিও সেটা বোঝানোর উদ্দেশ্যে ছিল, কিন্তু আশিয়ান তো সেটা মানবে না। তিনে মিথ্যা বলেছে, মানে ভাস্কর সব ব্যবস্থা নিজ হাতে করে রেখেছে। এদিকে আশিয়ানের ধৈর্য ধীরে ধীরে শেষ হচ্ছে। সে আবারও শান্ত গলায় জিজ্ঞেস করে, কার পারমিশনে ফারাবির সাথে দেখা করতে গিয়েছিলে? আর মিথ্যে বললে কেন? আমি মিথ্যে বলতে চাইনি, ভেবেছিলাম ধীরে সুস্থে আপনার রাগ কমলে তারপর গুলছি আরেকটা মিথ্যে বলে দিবে, তাই না? এটাই তো প্ল্যান ছিল। হায়া না বোধক মাথা নেড়ে বলে,